নমস্কার, আমি সুকল্পা। শুরু করছি আপনাদের প্রিয় জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান সঠিক দিশার সন্ধানে। নামের মধ্যেই লুকিয়ে রয়েছে অনুষ্ঠানের তাৎপর্য, কেননা আমরা এই মুহূর্তে অনেকেই কিন্তু দিকভ্রষ্ট, মানে বুঝতে পারছি না কোন রাস্তায় গেলে আমরা একটু সঠিক দিক পাবো, আলো দেখতে পাবো। কেননা ওই একটাই কথা, সেটা চাকরিজীবী মানুষই হোক না কেন, পড়াশোনা করছেন এমন ছাত্রছাত্রী তার স্ট্রিমটা বুঝতে পারছেন না যে কি নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎটা সুন্দর হবে। হ্যাঁ, সেই সঠিক দিশা দেখাবো এই মুহূর্তে আপনাদের। অনেক অনেক দিন, দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছি, কিন্তু আপনাদেরকে সেই সঠিক পথটা একটু কষ্ট করে চিনে নিতে হবে। কেননা ওই যে বললাম, আমরা দিকভ্রষ্ট। আসামের মানুষজন তাকে বলেন জগৎগুরু। বহু বহু পুরস্কারে ভূষিত তিনি, কিন্তু তিনি মনে করেন আপনাদের ভালোবাসাই তার শ্রেষ্ঠ উপহার। কেননা তিনি আপনাদের ভালোবাসেন, আপনাদের মঙ্গল কামনা করেন, কিভাবে আপনাদের উন্নতি সেটাই তিনি চিন্তা করেন। ৪৫ বছর ধরে তিনি এই সাধনায় রয়েছেন। তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ আমাদের সকলের প্রিয়, অত্যন্ত কাছের আচার্য সনাতন শাস্ত্রী। আসুন তাকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। বন্ধুরা লাইভে ফোন করবেন, কিন্তু শুরুতেই বলে রাখছি একটি প্রশ্ন রাখবেন, কেননা হাজারো মানুষ এই সময়টার জন্য অপেক্ষা করেন তার সাথে একটু কথা বলার জন্য। ঠিক সময় মতো বলে দেবো চেম্বার, বলে দেবো ফোন নাম্বার, কিন্তু আসুন সকলে মিলে জগৎগুরুকে স্বাগত জানাই। তিনি আর কেউই নন, আচার্য সনাতন শাস্ত্রী। নমস্কার মহারাজ। জয় মা তারা, জয় তারা মা, ভালো থাকবেন সবাই। মহারাজ, আপনার তো মানে পুরস্কারের শেষ নেই, সার্টিফিকেটের শেষ নেই। এখানে রয়েছে তার কামাখ্যা থেকে, আসাম থেকে পাওয়া, সমস্ত মন্ত্রীদের থেকে পাওয়া সার্টিফিকেট রয়েছে পেপারে, তার উদ্দেশ্যে সুন্দর সুন্দর কথা। কিন্তু তিনি মনে করেন মানুষের কাজ করা, তাই তো মহারাজ? সেটা যদি বলেন। সব থেকে ভালো হয় মানুষ যদি আমার কাছ থেকে উপকৃত হয়, আমার কোনো কারণে যদি আমি কিছু উপকার করতে পারি কোনো মানুষের, তাহলে আমার থেকে ধন্য আর কেউ হবে না। আমি যে এতদিন এত কষ্ট করে সবকিছু ত্যাগ করে এই যে তন্ত্র লাইনটাকে নিয়েছি, আমি যদি মানুষের কিছু উপকার না করতে পারি, মানুষের যদি কোনো কাজে না লাগতে পারি, তাহলে আমার কি কাজে উপকৃত হলো মানুষ? আমি ওসব সার্টিফিকেট আমার জীবনে বহু সার্টিফিকেট পেয়েছি, অনেক ডিস্ট্রিক্ট জজকে আমি হাতে করে লিখিয়ে নিয়েছি। তো তাই প্রচুর প্রচুর সব গুণী গুণী মানুষের সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া উপহার সার্টিফিকেট রয়েছে এইখানে, প্রচুর প্রচুর সার্টিফিকেট দেখিয়ে শেষ করা যাবে না। দেখিয়ে শেষ করা যাবে না, মহারাজ। মানুষ এই যে দিশাহারা হয়ে দেয়ালে একবারে পিঠ থেকে যাচ্ছে, আর বিভিন্ন লোক তাদের সঙ্গে চিটিংবাজি করছে, ভাওতাবাজি করছে। আমি তার জন্যই টিভি চ্যানেলে আসা। আমার বক্তব্য হচ্ছে যে সঠিক জায়গায় সঠিক কাজ করালে এখনো সত্য আছে, সঠিক কাজ করালে ঈশ্বর আছে, ঠাকুর আছে। যদি ঠিক মতন জায়গায় কাজ করে, তার কিন্তু সে কাজ হতে বাধ্য, হবেই তার সে কাজটি হতে বাধ্য। আমি জানি যদি সে ঠিক মতন পৌঁছাতে পারে। কারো যদি এই এখন ছেলেদের পড়াশোনা করিয়ে এমন কর্ম সম্বন্ধে ব্যস্ত হয়ে গেছেন, আর কর্ম নিয়ে এত চঞ্চল হয়ে গেছেন যে বাড়িতে মানসিক অশান্তিতে ছেলেপিলেরাও নষ্ট হয়ে যাচ্ছে। কেন করতে যাবে? কারণ সে তো মানুষ, সে যখন পৃথিবীতে এসেছে সে তখন কাজ করতে পারবে, নিশ্চয়ই হতে বাধ্য, হবেই, তা উপকৃত হবেই। তাই আমি প্রত্যেককে বলছি যে যার সমস্যা আছে, একটা সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলুন, আমি দেখবো কোনখানে কি অসুবিধা আছে, আমি ঠিক করে বলে দেবো, ঠিক করলে সেটা চলতে পারবে। রাস্তাটা আলোটা দেখাবার মতন লোক আমরা, রাস্তা দেখাবার মতন লোক আমরা, আমরা রাস্তার পথটা তাদের দেখিয়ে দেব। ঠিক মহারাজ, ফোনটা নিয়ে নি। নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? সঙ্গে আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? টিভির সামনে আছে, হ্যাঁ, কোনো কারণে, কেন আমি তো দেখতে পাচ্ছি ফোন এসে গিয়েছে। হ্যালো,
ঠিক আছে। হ্যাঁ, আপনি পরে আবার চেষ্টা করুন, কোনো কারণে ডিসকানেক্ট। হ্যাঁ মহারাজ, একদম সঠিক তথ্য আপনি তুলেছেন। এই মুহূর্তে প্রতিটি বাড়িতে 90% বাড়িতেই কিন্তু অশান্তির কারণ হচ্ছে পড়াশোনা, লেখাপড়া। ছেলে মেয়ে এই পথে প্রত্যেককেই মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, প্রত্যেককেই বিশেষ কিছু হতে হবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। সরকারের কাছে কি অত চাকরি আছে? এইটাই হচ্ছে কথা। তাহলে তাকে তার কর্মটাকে তার ইচ্ছা মতন বেছে নিতে দিতে হবে। নিশ্চয়ই সেই জায়গাটা মা বাবাকে বুঝতে হবে যে সে কোন লাইনে যেতে চাইছে। নয় ডাক্তারি, নয় ওকালতি, নয় কোনো রাস্তা রয়েছে জীবনে দাঁড়াবার। ঠিক কথা, এগুলো নিয়ে করলে তুই দাঁড়াতে পারবে। সেটাই। কিন্তু যদি সেটা না তাকে করতে দেওয়া হয়, সেটা যদি তাকে না করে তাকে সেই একই জায়গায়। আসলে মহারাজ কি হয়ে যাচ্ছে, অত্যন্ত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাতেই আজ এই অবস্থা। মহারাজ আমি দেখি ফোনে কেউ আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে অনিক চ্যাটার্জি। আচ্ছা, নিজের সম্বন্ধে জানতে চান? বেশ, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা ঠিক আছে, আপনার বয়সটা বলুন, প্রপার বয়সটা বলুন। আচ্ছা 28+। আর কি কোনো তথ্য নেব? না। আচ্ছা, আপনি জানতে চান মহারাজের কাছে? সেটাই মহারাজ বুঝতেই পেরেছেন। হ্যাঁ আচ্ছা, আমি জানি, কারণ এই বয়সে ছেলেরা শুধু কর্ম নিয়ে ব্যস্ত, আর তার সামনের দিকটা, সামনের সময়টা কেমন যাবে সেইটা দিয়ে জানতে চাই। ভবিষ্যৎটা আমরা সবাই জানতে চাইছি। আর সাংসারিক জীবনটা ওর কিরকম হবে এটাই জানতে চাইছে। তাই তো অনেক। একদম সঙ্গে থাকো ভাই। হ্যাঁ শুনুন, কর্ম নিয়ে তো 2-3টে জায়গায় দেখা হলো, কি হলো? আমি কিছু হয়নি, পরপর গেছো, হয়নি না? হ্যাঁ হয়নি। তাহলে তোমার কোনো শুভ কাজ এখন যা দেখাচ্ছে তাতে তোমার কোনো শুভ কাজ হচ্ছে না। কারণ তুমি যে এই যে দেখাশোনা করছে এটাও কিন্তু হচ্ছে না, কেটে যাচ্ছে। তার মানে তোমার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে শনির দৃষ্টিভঙ্গি তোমার প্রতি রয়েছে, বুঝতে পেরেছো? আমি বলি শনির দৃষ্টিভঙ্গি তোমার প্রতি আছে। তুমি ভালো করে শোনো, তুমি নার্ভাস হবে না। তুমি ভালো ব্রিলিয়েন্ট ছেলে, পড়াশোনা জানো, ভালো ছেলে। তুমি একটা কাজ করো, নিজের মনোবল শক্তি ধরো, তোমার সংসার জীবনেও শান্তি হবে। আর যেখানে দেখেছিলে ওখানে কি হলো, কেটে গেল? ব্রেকআপ হয়ে যাচ্ছে ওর বারবার। সেটাই তো মহারাজ বলছেন। ওইটাই তো আমি বলছি মহারাজ, সেটাই বলছি। আমি ওটাই বলতে চাইছি যে বারে তোমার ব্রেকআপ যাচ্ছে, তার কারণ হচ্ছে শনির দৃষ্টিভঙ্গি তোমার প্রতি আছে। আমি একটা টোটকা বলবো, তুমি করবে? আমি বাঁকুড়ায় ছিলাম তখন এসকে বোস ছিল বাঁকুড়ার ডিস্ট্রিক্ট সেশন জজ। আচ্ছা। আর ডিএম ছিল এন চ্যাটার্জি, নন্দিতা চ্যাটার্জি, মনে আছে? নেই ছেলে একজন ডিএম ছিল। ওই দুজনেরই সার্টিফিকেট আছে আমার কাছে। আমি কি বলছি শোনো, আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে কানে নিয়ে নাও। তুমি 1 ভরি ওজনের একটা শীষের বাট পাওয়া যায়, শিব যেখানে মাছ ধরা হয় সেখানে পাওয়া যায়। 1 ভরি ওজনের সীসা নেবে, বুঝতে পেরেছো? আমি শুনতে পাচ্ছ? হ্যালো, সঙ্গে আছো অনেক? দাঁড়াও, তুমি শুনে নাও। 1 ভরি ওজনের একটা সীসা নেবে, আর ওই সীসাটা কালো কাঠ দিয়ে শনিবার দিন বড় ঠাকুরের মন্দিরে যেয়ে পড়বে। মনে থাকে জানো? হ্যাঁ, ভালো থাকবে, তোমার কাজ হবে। অবশ্যই কিন্তু অনেক তোমাকে এটা করতেই হবে, সুন্দর জীবনের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য। মহারাজের এই কথাটা তোমায় শুনতেই হবে। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, গড়বেতা থেকে। কার সম্বন্ধে জানবেন? টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, এত কষ্টে পাবো ফোনটা কেটে যাবে। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? ওর নিজের সম্বন্ধে জানবো। কার সম্বন্ধে জানতে চান? মেয়ের নাম কি?
বয়স কত মেয়ের? বয়সটা বলুন, বয়স। 24। আচ্ছা, কি হয়েছে, এত টেনশন কেন আপনার? মহারাজকে বলুন। আমি যে বলছি শুনুন, আপনি শুনুন, সঙ্গে থাকুন। মা, টিভি থেকে একটু সরে বসো, টিভিতে শোনো না, ফোনে শোনো, বুঝতে পেরেছো? ওর একটুখানি মাঙ্গলিকের মতন আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ওর দেখাশোনা হচ্ছে, কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আর ও দেখতে শুনতে ভালো তো, কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে মাঙ্গলিক আছে। এই মাঙ্গলিক দোষটা কোনো ভালো একজন জ্যোতিষ দেখে কাটিয়ে নাও, বুঝতে পেরেছো? ওটা এমন কিছু খরচা নয়, এমন কিছু ব্যাপার নয়। তোমাদের তো মেদিনীপুর ডিস্ট্রিক্টে বাড়ি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, ওই মাঙ্গলিকটা কাটিয়ে নাও, আর মেয়েকে একটু তামার আংটি একটা পরাও, বুঝতে পেরেছো? ওর একটু শারীরিক প্রবলেমও হচ্ছে, তামার আংটি একটা পরিয়ে দাও, কিছু ভয়ের কারণ নেই, কিচ্ছু হবে না। বিয়ে ওই এবছরই লেগে যাবে, একটা তো ফাইনাল হয়ে গেছিল তোমাদের, তাহলে কেটে গেল কেন? ওই মাঙ্গলিকটা আছে বলে, ওইটার জন্য কেটেছে। আমি যেটা বলছি সেটা করো না, মাঙ্গলিকের জন্য কোনো ভালো একজন জ্যোতিষীকে দেখিয়ে মাঙ্গলিকটা কাটিয়ে নাও, বা কোনো তোমাদের ওখানে কোনো ভালো পণ্ডিত থাকলে সেও কাটতে পারবে। মাঙ্গলিকটা পুজো পাঠ করে কেটে দাও, কেটে দেওয়ার পর তারপরে তুমি ওকে একটা তামার আংটি পরিয়ে দাও মঙ্গলবার দেখে। দেখাশোনা করেই করতে হবে, কারণ ওর লাভ ম্যারেজটা তো হচ্ছে না। আচ্ছা, আমি বলি কি, আমি একটু কথা কাটছি, আপনি বুঝতেই পারছেন তো, আচার্য সনাতন শাস্ত্রী মহারাজজি কিন্তু আপনাদের পুরো সমস্যাটা ধরে ফেলেছে, তাই তো? সেটাই ওনার অভিজ্ঞতা। আপনি ওনার সঙ্গে একবার যোগাযোগ করুন, উনি কিন্তু আপনাকে বলবেন না ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য, এটাই আর 5 জনের সাথে ওনার তফাৎ, ঠিক আছে? লাইভ শেষ হওয়া মাত্রই যোগাযোগ করুন, জীবন সুন্দর হবে মেয়ের। মা হিসেবে তো আপনি সেটাই চান, তো সুতরাং লাইভ শেষ হওয়া মাত্রই যোগাযোগ করে নিন মহারাজের সাথে, কেননা উনি একবারের জন্য বলবেন না ওনার সাথে যোগাযোগ করার জন্য। তো যাই হোক, এটাই হচ্ছে ওনার অভিজ্ঞতা এবং ওনার কি বলবো কৃতজ্ঞতা মানুষের কাছে, এটাই তো, সেই কারণেই যোগাযোগটা করুন। এই যে মহারাজ, আমি একটু কথা বলে নি, ফোন এসে গেছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি ইচ্ছাপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি, বাহ, বয়স কত? 26 বছর বয়স, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ও খুব ভালো, ব্রিলিয়ান্ট ছেলে, খুব ভালো পড়াশোনা, খুব ভালো। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? একটু রেসপন্স করবেন, মহারাজ কথা বলবেন। আমি যখন কথা বলবো আমার কথাগুলোর উত্তর দেবেন, তাহলে রেসপন্স করবেন। হ্যাঁ, ও খুব ভালো ছেলে, তবে ওর সঙ্গটা এমন হয়েছে, এখন ইদানিং যে সঙ্গটা মিশছে তাতে ওর কর্মজীবনে বাধা হচ্ছে, বুঝতে পারলো? ও যে কোনো কাজ করতে যাবে তাতেই বাধা হবে, কারণ সঙ্গটা ওর ভালো হয়নি, সঙ্গটা ওর ভালো হচ্ছে না, যে সঙ্গটার সঙ্গে চলছে সেই সঙ্গটা ভালো নয়, ওদের সঙ্গটা ছাড়তে হবে, ওর ভিতরে সব ছেলেগুলো নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াতে পারবে তো বটি, ও দাঁড়াবেই, ও আরো খুব ব্রিলিয়ান্ট ছেলে, খুব ভালো ছেলে, খুব বুদ্ধিমান, ও দাঁড়াবে না কেন? ও দাঁড়াবেই, কিন্তু ওর ইদানিং যে সঙ্গটা মিশছে যাদের সঙ্গে, তাদের ভিতরে 2-1টা ছেলে একটু গন্ডগোল আছে, বোঝা গেছে? সেগুলোকে একটু চোখ দিতে হবে, দেখে ওকে পরিষ্কার করতে হবে, তবে গায়ের জোরে নয়, বুঝিয়ে। ছেলে বড় হয়েছে, বুঝিয়ে নিয়ে করতে হবে। ওর কর্মজীবনে খুব ভালো আছে, চিন্তা করতে হবে।
মহারাজি যে একটা ইয়ে হয়েছে, ইটের দোকান ছিল কলকাতায়, ইটের দোকানই মানে নষ্ট হয়ে গেল। আমার তো এখানে 45 লাখ টাকা চলে গেল। আমি তো বললুম, আর আমি তো বীরভূমে থাকি, আমি বীরভূমেই থাকি। আপনার তো বীরভূমেই বাড়িটা? না না, বীরভূম না, আমার তো ইছাপুর। ব্যারাকপুর, ইছাপুর, এই ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুরে আমি এসডিজেন সাহেবের হাত দেখেছিলাম ব্যারাকপুরে। ওই যে বোধহয় ইয়েটা জেলখানাটা আছে, জেলটার পাশেই কোর্টটা, যেখানে গাড়িগুলো দাঁড়ায়, ওখানে আমি গেছিলাম। আর খুব ভালো ছেলে হবে, কোনো গোলমাল নাই, চিন্তা নাই, ও আবার ঘুরে দাঁড়াবে। খালি সঙ্গ দোষটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বন্ধু ও কাদের সাথে মিশছে এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে বাবা হিসেবে। আর যদি পারেন, আমি সানরাইজে বসি, একবারটি আমাকে যদি মনে হয় যে দেখা করার প্রয়োজন আছে, 1 মাস পরে দেখাতে হবে। কলকাতায় এক জায়গায় বসি, সানরাইজে। আপনি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি একটু যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকবেন একদম। আর ছেলেকে বেশি চাপ সৃষ্টি করবেন না, ছেলে কিন্তু একগুয়েটে হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? আপনি যেন কোনো রকম চাপ সৃষ্টি করবেন না ছেলেকে। হ্যাঁ, বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? এও সৌরভ, সৌরভ তরফদার। বেশ, ওর বয়স কত? বয়সটা বলুন, ওর বয়স কত? আপনার ছেলের বয়স কত? টিভি থেকে শুরু হয়েছে না? 27। বেশ, কর্ম সম্বন্ধে জানতে চাইছে, ওর কর্মর দিকে ওর একটু ইয়ে রয়েছে। 27 বছর। হ্যাঁ, এই সৌরভের কর্ম সম্বন্ধে জানতে চাইছো? না না, কর্ম, আচ্ছা, বিবাহিত না, বিবাহিত জীবন। তো ওর তো যে ব্যাপারটা আছে, ওটা কি হলো বলো দেখিনি, একটু লক্ষ্য করেছিলে? মা, একটু জোরে কথা বলুন। জোরে বলো। ওর একটা ব্যাপার ছিল। টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ, টেলিভিশনের কথা নয়, ফোনে কথা বলুন মহারাজ। ফোনে কথা বলুন, তাহলে ভালো হবে। আমি সচ্চট বলবো তো তাড়াতাড়ি করবো। বলুন, এবার বলুন। হ্যাঁ, বলছি ওর একটা ব্যাপার ছিল, ছেলে আছে? কাজে আছে না? ওর একটা ব্যাপার ছিল, সেইটা কি হলো? সেটা কি আপনারা দেখাশোনা করেছিলেন? না না, করেনি? আচ্ছা, তাহলে এর একটা সামনে দেখা যাচ্ছে, সামনে একটা আছে, বুঝলেন? আপনাদের আত্মীয় ভিতরেই হবে ওটা, একটু দুঃসম্পর্কে। দেখুন না, ওইটা যদি হয়ে যায় তাহলে ভালো হবে, বোঝা গেল? হ্যাঁ, ও ওটা বিয়েটা থেকে ওটা দিতে তো। হ্যাঁ হ্যাঁ, আমি কতটা এই সংসারটা দিতে তো। হ্যাঁ, সেইটাই বলুন, আমি ওটা বলছি আপনাকে, আপনি না না করে যাচ্ছেন, বুঝতেই পারছেন না। টিভির কাছে বসে আছেন কেন? ওইটা টিকবে, আমি ওইটাই ধরেছি, ওইটাই ঠিক, যে ওর একটা ছিল, সেটা কি হলো, তাহলে ওইটাই ঠিক, ওর ওইটা হবে, থাকবে, টিকে যাবে। একটু আপনাদের ভুল বোঝাবুঝি হচ্ছে, আর ওদেরও একটু জায়গায় ভুল বুঝছে, যার জন্য এই অশান্তিটা হচ্ছে। তাহলে এটা কি করে ঠিক হবে মহারাজ? আপনার সঙ্গে দেখা করাটা দরকার। আমার সঙ্গে দেখা করলে, যদি আমার সঙ্গে নাও। হ্যাঁ, বলুন। আমার কথা শুনুন, আমি তো শুনছি যে বিবাহিত বাচ্চা আছে, তার বাচ্চা। হ্যাঁ, তার আমি ওই জন্য আমি ফোন করলাম। এখন কি করবো বলো তো মা?
তো ভীষণ সমস্যা। আমি জানি তো, আমি তো এটা বললাম তোমাকে, তোমাকে তো বলছি যে ওর একটা ছিল, সেটা কি হলো, সেটা কি আলোচনার দরকার আছে মহারাজ, এটা ফোনে সম্ভব নয়, ফোনেতে আমি ক্লিয়ার করতে পারবো না, কারণ ওইটাকে এমন ও দু নৌকোয় পা দিয়েছে না মা, সেই নৌকোটা একটা ছাড়লে আর একটা ডুবে যাবে। এখন যদি ওকে ছেড়ে দেয় ও সুসাইড করে ফেলবে, তাহলে তো মুশকিল। আপনি এত ভয় পাবেন না, আপনি মহারাজের সঙ্গে যোগাযোগ করুন, আমার সঙ্গে যোগাযোগ করা যাবে, আর মাঝখানে পরে যোগাযোগ করতে হবে, আজকে তো আর হবে না। আমি এখন আসামে চলে যাব কামাখ্যায়, কামাখ্যা থেকে ফেরার পরে 1 মাস পরে আমি সানরাইজে বসবো, তখন একবার মা যোগাযোগ করে নিও, নাহলে আমার এই যে চ্যানেলে ফোন আছে, ফোনেতে একটু কথা বলতে। এটাই আমি বলতে চাইছিলাম যে আপনি না লাইভের পর একবার মহারাজকে ফোন করুন, ঠিক আছে? হ্যাঁ, না না শুনুন শুনুন, আপনি অত্যন্ত স্বাভাবিক, এটা চিন্তারই বিষয় মহারাজ মা হিসেবে, কিন্তু আপনি লাইভের পর মহারাজকে অবশ্যই ফোন করুন। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বান্টি ঠাকুর চ্যাটার্জি। কার সম্বন্ধে জানতে চান? মায়ের। ও, মার নাম কি? বয়স কত? হ্যাঁ, মার বয়স কত? 56। এবার বলি, মা একটু অসুস্থ আছে, ও উঠতে পারছে না, ব্যথায় কষ্ট পাচ্ছে, বুঝতে পেরেছো? ওই ব্যথাগুলো ভালো একটা ডাক্তার দেখিয়ে সারাতে হবে। ডাক্তারে কিন্তু বাত বলছে, ওটা বাত নয়, বুঝা গেল? মায়ের কিন্তু আগে ছিল না এটা, তাহলে ইদানিং হয়েছে। ওকে একটু হাঁটাচলা করো, আর 1 কোয়া রসুন চিনো? 1 কোয়া রসুন ডেলি একটা করে খাবে, ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে। ভালো থাকবে, মায়ের সেবা করো, মা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, ওই হচ্ছে বড় দেবতা। তুমি মাকে ভালো করে সেবা যত্ন করো, ওইটা খাওয়াও, একজন ডাক্তার ভালো দেখে দেখাও, ভালো হয়ে যাবে মা, চিন্তা করতে হবে না। খুব ভালো লাগলো মায়ের কথা জিজ্ঞেস করেছো, ভালো লেগেছে, ঠিক আছে, ভালো খবর, মা ভালো হয়ে যাবে, কিচ্ছু না, একটু হাঁটাচলা করো। ওই যে শুয়ে পড়ছে সবসময় বসে আছে, এতেই আরো ক্ষতি হয়ে যাচ্ছে, ওইটাই ক্ষতি হচ্ছে বেশি, বুঝতে গেল? ওনার হাঁটাচলা করতে হবে একটু, এবং বড় ডাক্তার দেখাতে হবে। না, ডিসকানেক্ট মহারাজ, আবার একটি ফোন আছে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বাগুড়ি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে। কি নামটা আরেকবার শুনি? সংকেত পাল। সংকেত পাল। সংকেতের বয়স কত এখন? 21 বছর বয়স। আচ্ছা, বেশ। আমার মানে ওনার অনুষ্ঠান খুব মানে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তুমি প্রায় দেখো? হ্যাঁ, আমি একটা অনুষ্ঠান মানে সবসময় দেখি, কিন্তু অনেকদিন ধরে মানে চেষ্টা করে আজকে আর কি মানে পেলাম না। আচ্ছা, খুব ভালো। অঙ্কিত দেখো, সংকেত খুব ছোট্ট করে একটা কথা বলে দিই, তুমি শুনো, ভালো করে শোনো। তুমি যেটা চেষ্টা করছো না, ওটা তোমার হবে, তবে এখনো দেরি আছে একটু, বুঝলে? আর নার্ভাস হবে না কেন, দুর্বল হয়ে পড়বে না, ওটা তোমার হয়ে যাবে, কারো কাছে কিছু করতে হবে না, তোমার মন তো পরিষ্কার, তোমার ওইটা হয়ে যাবে। তুমি ভরসা রাখো ঠাকুরের প্রতি, হ্যাঁ, যেমন ঠাকুরের নিত্য পুজো করো ওরকম করবে। হ্যাঁ, ওইটা করবে, ওইটা বন্ধ করো না, তাহলে তোমাকে কারো কাছেই যেতে হবে না, সেই তোমার পথটা দেখিয়ে দেবে, তোমার হয়ে যাবে, ভালো থাকবে। হ্যাঁ, ইদানিং মনটা খুব খারাপ করছো কাজটার জন্য। মনটা খুবই মানে ডিপ্রেশনে আর কি মানে চলে যাচ্ছে, ওইটা হতে হবে না তোমার, ওইটা করতে হবে না, তুমি ভালো হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়, তোমার ওইটা হবে, একটু দেরি আছে, ওই কয়েকটা মাস। মানে যোগ আছে এখন, মানে অনেকদিন চেষ্টা করছি চাকরির জন্য। আমি জানি তো, ওইটাই তো বললো যে একটু দেরি আছে, তুমি যেমন চেষ্টা করছো ওই চেষ্টাগুলো করে যাবে, পরীক্ষাগুলো সব দিয়ে যাও,
বুঝতে পেরেছো? ঠাকুরের যেমন সেবা করছো ওইটা করো, বাস, আর কিছু করতে হবে। ঠিক আছে, ভালো থাকবে, মায়ের আশীর্বাদ রয়েছে তোমার মাথার উপরে। আবার কি আছে, সত্যি কথা, ছেলেটি অত্যন্ত ভালো, এটা ভালো লাগলো সাথে কথা বলে। আচ্ছা, আমি চট করে একটু বলে দেবো মহারাজের সঙ্গে যোগাযোগের ঠিকানা। ফোনে বন্ধু রয়েছে, আমি বন্ধুদের সঙ্গে থাকতে বলবো। মহারাজকে আপনারা কোথায় পেয়ে যাবেন? একজন 45 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব, যার কাছে আসা মানেই কিন্তু সাফল্য। তিনি সত্যি অন্যরকম, তিনি কাউকে বলেন না, এবং আপনারা তো দেখছেন এতদিন ধরে তিনি একবারও বলছেন না দৌড়ে আমার কাছে চেম্বারে চলে এসো। এটাই কিন্তু 5 জনের সঙ্গে ওনার তফাৎ। তবুও বলে দেবো, মানুষ তো ওনাকে চান দেখাতে, কথা বলতে। চেম্বার কলকাতায় রয়েছে, বেহালায় রয়েছে, তারাপীঠ এবং কামাখ্যায় রয়েছে, আরামবাগে রয়েছে, মালদায় রয়েছে, পুরুলিয়ায় রয়েছে, কিন্তু কালকে কিন্তু চলে যাচ্ছেন উনি কামাখ্যাতে। কতদিন মহারাজ? 1 মাস। 1 মাস পর কিন্তু মহারাজকে পেতে পারেন। তবে আমি কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, আপনারা চেষ্টা করুন, যদি পেয়ে যান, ভগবান যদি সাথ দেয়, মা তারা যদি সাথ দেয়, মা কামাখ্যা যদি সাথ দেয়, নিশ্চয়ই আপনি নাম্বারে পেয়ে যাবেন। নাম্বারটা হলো 6295785299, 9735371677, 7535371677। আসামের মানুষ তাকে বলেন জগৎগুরু। কেন বলেন? কেননা তারা ভীষণ রকম ভাবে কাজ পান তার কাছ থেকে, এখনো পেয়ে আসছেন, সেই কারণেই তাকে জগৎগুরু বলা হয় আসামে। আর মানুষটি একেবারেই অন্যরকম, 5 জনের থেকে আলাদা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফোন নিয়ে নেবো। নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানবেন? আমি তোমার বোনের সম্পর্কে জানতে। আচ্ছা, বোনের নাম? হ্যাঁ, প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কার বয়স কত? 5/4/1996। না, তুমি প্রপার বয়সটা বলো আমাকে। আচ্ছা, 27 বছর। 27 বছর। 96 এ জন্ম? হ্যাঁ হ্যাঁ। বোন তো একটু ঝামেলায় আছে, সাংসারিক ঝামেলায় জড়িয়ে আছে, তাই কি? একদম একদম একদম। হ্যাঁ, ওই সাংসারিক ঝামেলাতে যদি জড়িয়ে থাকে, ও তো বেশ গন্ডগোলের মধ্যে রয়েছে। কি করবে? আমি তো তারাপীঠে তো থাকি, এখন তো ওখানে তো দেখা করা যাবে না, আমি তো চলে যাচ্ছি আসামে। এই ঝামেলার থেকে ওকে বেরোতে হবে, ওই অশান্তিটা থেকে বেরোতে হবে, নাহলে তো ওই অশান্তিটা বারকে বার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এখন সন্তান, মানে প্রথম সন্তান নিয়ে আছে, সন্তান নেওয়ার চিন্তা ভাবনাও করছে। ও আর ওকে তো কেউ সহ্য করতে পারছে না। ওর যে বাড়িতে না, ওর ফ্যামিলিতে যেখানে বিয়ে হয়েছে, সেখানে শ্বশুর বাড়িতে, সেখানে সহ্য করতে পারছে না ওকে। বুঝতে পারছো মা? একদম একদম, মানে ওটাই সত্য, ও সহ্য করতে পারছে না। ওর একটা সন্তান হয়েছে, স্বামী বলছে আর একটা নিতে, কিন্তু আর নিতে পারছে না, হচ্ছে না। আবার একটা গন্ডগোল, এই স্বামী স্ত্রীর ভিতরে না অশান্তি না হয়ে যায়। আমাকে একবার দরকার হলে আমার নাম্বারে একবার ফোন করে নিও মা, পরে আমি একটা টোটকা বলে দেবো। লাইভের পরেই আপনি ফোন করবেন, ঠিক আছে? তাহলে আমি বলে দেবো। হ্যাঁ, লাইভ শেষ হওয়া মাত্রই আপনি কিন্তু মহারাজকে ফোন করবেন, ঠিক ঠিক আছে? ঠিক আছে মা। হ্যাঁ, একদম ভালো থাকবে, চিন্তা করতে হবে না। বিয়ে দিয়েছো, সুখী সংসার হবে, আমি আশা করি, চিন্তা করার কারণ নেই। ঠিক আছে, ভালো থাকবে। মহারাজ, এই যে কালকে আপনি দীর্ঘ 1 মাসের জন্য কামাখ্যায় চলে যাচ্ছেন, তো সেখানে গিয়ে আবার কি সেই আমি আবার সেই পুজো পাঠ শুরু হবে? সবার জন্য কামনা সবকিছু আমি নিয়ে ফিরবো। একদম, মায়ের যেগুলো পাওয়া যায় ওখানে, মা যেটা আশীর্বাদ করে দেয়, সেগুলো নিয়ে আমি আসবো দীর্ঘ 1 মাস পর। 1 মাস পরে, ঠিক আছে, 1 মাস পর আবার নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন। এমন তো কিছু ব্যাপার নয়। ফোন করবেন, অবশ্যই ফোন করবেন। তিনি সাধনায় যখন ব্যস্ত থাকবেন তখন হয়তো আপনার ফোনটা রিসিভ করতে পারবেন না, কিন্তু যখন তিনি সাধনায় থাকবেন না, নিশ্চয়ই যদি আপনার ভাগ্য থাকে, অবশ্যই তার ফোনটি পেয়ে যাবেন। ফোনে বন্ধু আছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে সুমনা কর বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম?
ছেলের নাম অর্ণব কর, ওর বয়স হচ্ছে 12 বছর 1 মাস। অর্ণব কর 12 বছর 1 মাস। বেশ বেশ বেশ। আমার ছেলে মানে এটা নিয়ে খুব দুষ্টু হয়ে যাচ্ছে। আপনি শুনুন, আপনি শুনুন মহারাজ কি বলছেন। আমি বলছি ও এখন একটু হবে, এই তো 12 বছর বয়স, চিন্তা করতে হবে না। আগে তো স্থির ছিল, আগে থেকে একদম পড়াশোনা করতে চাইছে না। আগে তো ভালো ছিল, প্রথমটাই তো ভালো ছিল, হ্যাঁ খুব সুন্দর ছিল। তারপরে আস্তে আস্তে করে এই বড় হয়ে দুরন্ত হয়েছে, হয়ে এখন কোনো কথাই শুনছে না, তাই তো? হ্যাঁ। আর বাবা বলছি যে আমার তো বাবার বাড়িতে একটা প্রবলেম চলছে, মানে আমার জেঠুর সম্পত্তি নিয়ে। তো ছেলেটার নাম কি সম্পত্তিটা হবে? আমি একটা কথা বলি, আগে শুনে নাও, ছেলেটাকে আগে শান্ত করো, ছেলেটা পড়াশোনাটা ভালো করে করুক। যে আশাটা আছে তোমার ছেলেকে একটা কিছু করার, ডাক্তারি ইঞ্জিনিয়ার যেটা করার ইচ্ছা আছে, ওইটা ছেলেটা আরো পড়াশোনা করাতে হবে, আরো মন দেওয়াতে হবে, তাহলে ওইগুলো হবে। আর ওই যে জায়গা নিয়ে যে ঝামেলাটা যেটা ছেলেকে করে দিতে চাইছে বাপের বাড়ি থেকে, হ্যাঁ ওইটা হবে, ওকে দেবে, ওরা সিলেক্ট করে ফেলেছে দেবে বলে, ওরা দুজনেই সিলেক্ট করেছে। তাহলে আবার কেন ওটা দিয়ে চিন্তা কি আছে, দিয়ে দেবে ওটা নিয়ে। আমি কৃষ্ণনগরের এদিকে বসছি। আমি কৃষ্ণনগর মা, আমি তো তারাপীঠে থাকি। আচ্ছা, এবার আমার বাড়ি তো শান্তিপুর। আমি তাহলে ছেলেকে নিয়ে একদিন আপনার সঙ্গে দেখা করাতাম আর কি। এখন হবে না, 1 মাস পরে। আচ্ছা কালকে উনি কামাখ্যা চলে যাচ্ছে, আমাকে ফোন করবে মা, আমি তো এখন আসামে যাব, ফোন করবে। ছেলে তোমার খুব ভালো, আইপর লক্ষণ ভালো। ছেলে যেদিন জন্মগ্রহণ করেছে না, সেদিনে একটা ঠাকুরের পুজো হচ্ছিল, মনে আছে? সোমবার ওর জন্ম হয়েছে। হ্যাঁ সোমবারে, সোমবার শিবের জন্মবার। হ্যাঁ শিবের জন্ম জ্যৈষ্ঠ মাসের সোমবার ছিল। হ্যাঁ খুব ভালো দিনে জন্মগ্রহণ করেছে, সেই জন্য চঞ্চল হয়ে যাচ্ছে। ওটা কিচ্ছু না, চঞ্চল কিচ্ছু না, তুমি নার্ভাস হয়ে যাচ্ছ। ছেলে ঠিক আছে, ঠিক থাকবে, তোমার ছেলে খুব ভালো। আমি তাও বলবো একবার লাইভটা শেষ হলে মহারাজকে একবার ফোন করবেন। অবশ্যই লাইভ শেষ হলে একদম একদম, এটা তো সবাই বলেন, তো লাইভটা শেষ হলেই একবার মহারাজকে ফোন করবেন। ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকবে। ঠিক ঠিক। আর এই বয়সের ছেলে তো একটু চঞ্চল হবে, সেটা তো বলে লাভ নেই। হ্যাঁ সবে 12 বছর বয়স। হ্যাঁ মহারাজ, তাহলে এবার আপনার শুরু হবে কালকে থেকে পৌঁছে যাবার পর দীর্ঘ সাধনা আবার শুরু হয়ে যাবে, কঠিন সমস্ত তন্ত্র সাধনা শুরু হবে। আমি এখনো শিখছি, কারণ আমার সেই 13 বছর 14 বছর থেকে আমি আসামে শিক্ষা লাভ করেছি। আর এখনো আমি শিক্ষা করার জন্য যতদিন বাঁচবো বা যতদিন আমি চলতে ফিরতে পারবো, আমি কিন্তু ওই আসামে আমার যেগুলো আছে এগুলোকে একটু রিসার্চ করছি। আমি এখনো শিখছি। জ্যোতিষ মানে এ নয়, ভগবান নয়, জ্যোতিষ হচ্ছে মানুষকে আলো দেখানোর একটা দিশা। মানুষ অন্ধকারে হাঁটছে, তাকে আলো দেখাতে পারে, এটাই হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ মানে এ নয় যে সে কোন রোগ ভালো করে দিতে পারে, সে জানে কোন রোগটা কিভাবে ভালো হতে পারে, সে বুঝে সেইটা তাদের দিশাটা দেখিয়ে দেওয়ার কথা। একদম ঠিক। এটা বৃষ্টি হলে যেমন ছাতা দরকার হয়, ঠিক সেরকম জ্যোতিষী দরকার হয়। ছাতার মতো জ্যোতিষী পার হয়ে যায়, তাকে জ্যোতিষ বলা হয়। জ্যোতিষ মানে চাঁদের রাজ্যের পাথর পরিয়ে দেবো, 2 মিনিটে বশীকরণ করে দেবো, 10 মিনিটে আমি এই কাজটা করে দিতে পারবো। কারো সঙ্গতি নাই এগুলো করে, ঠিক কথা, সে নিজে পারে না, তাহলে তাই এগুলো মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ততে ফেলে দেয়। আমি চাইনি, আমি কোনো জ্যোতিষীকে খারাপ বলবো না, সবাই কিছু না কিছু শিক্ষা করেই এতে নেমেছে, তার সেই শিক্ষাটা যেন কাজে লাগায়। মানুষ যেন বলে যে না, এই লোকটা এই জায়গায় আসার পরে আমি এই উপকারটা পেয়েছি। আমার এইটা ইচ্ছা, এটাই আমার এইটা চেষ্টা। আমি কাউকে বলি না যে আমার সঙ্গে দেখা কর, আমি বলি তার যখন প্রয়োজন হবে। যেমন ডাক্তারকে আমরা কি রোগ হলে ডাক্তারের কাছে আমরা নিজেরা যাই, ডাক্তার কিন্তু বলে না যে তোমার রোগ হয়েছে আমার কাছে, আমি কেন বলতে যাবো আমার কাছে এসো? আমার দরকার নাই। আমার কাছে যার কষ্ট হবে, যে বুঝতে পারবে যে আমার একবারে শেষ জায়গায় গেছি আমি, তাহলে একবার আমার কাছে ডাকো, একদম ঠিক।
সেইটা দরকার আছে, অত্যন্ত আমার ওইটাই প্রয়োজন, একদম আমার আর কিছু দরকার নেই। হ্যাঁ নমস্কার, হ্যালো নমস্কার, সঙ্গে আছেন? টিভিতে আছে, টিভিতে শুনবেন না, টিভিতে শুনবেন না, ফোন করলে ফোনে কথা বলুন, টেলিভিশনের সাউন্ড মিউট করে। হ্যাঁ, তাহলে এত করে কষ্ট করে পাওয়া কালেকশনটা কেটে যায়। নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমনা হাজারি বলছি। তার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের শুনবো। ছেলের নাম? ছেলের নাম অয়নদীপ হাজারি। অয়নদীপ হাজারি, বয়স কত? বেশ, 21 বছর বয়স। আচ্ছা, একটা কথা বলি মা, শুনো ভালো করে, টিভি থেকে একটু সরে যাও, টিভি থেকে সরে বসুন আর টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। ছেলে আছে? হ্যাঁ হ্যাঁ, না ছেলে নেই, ছেলে এখন বাইরে আছে। বাইরে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলে ভালো আছে, চিন্তা করার কোনো কারণ নাই। ছেলের যেই গতিবেগটা আছে, এই গতিবেগটা যদি থাকে আরো ভালো হবে, ঠিক আছে? ওর গতিবেগটা ভালো আছে, তবে ইদানিং একটু শরীরটা খারাপ। ভয়ের কিছু কারণ নাই, এটা তেমন কিছু বড় ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ওর একটু শরীরটা একটু খারাপ আছে, ইদানিং হচ্ছে, মাথার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এগুলো হচ্ছে, জিজ্ঞেস করে দেখো ছেলে থাকলে। এইটা হচ্ছে, কিছু ভয় নাই, ওটা এই বয়সে আসবে, কেটে যাবে, ওটা ভয়ের কিছু কারণ নাই। ওর পড়াশোনাটা খুব গতিবেগটা ভালো আছে, তোমাকে চিন্তা করতে হবে না, ও যে গতিবেগে আছে ওই রকম থাক, ভালো থাকবে, তুমি কোনো টেনশন নিও না, চিন্তা করো না, শুধু ছেলেকে সাপোর্ট করে যাও। ছেলে কিন্তু খুব দুরন্ত ভাবে পড়াশোনা করছে, ঠিক আছে? ভাবনার কিছু কারণ নাই। আর কিছু জানবে? বাস, ওইটা খুব ভালো আছে, আমি তো জানি তুমি ওইটাই জানতে চাইছো। বহু কষ্ট করেছো জীবনে ছেলেকে স্ট্যান্ড করার জন্য, এখনো করছো দুজন মিলে, ঠিক আছে, চিন্তা করার কারণ নেই, ঠিক হবে, ভালো থাকবে ছেলের কোনো কারণ নাই, দোষ থাকলে আমি বলতাম। সেটাই। আর আমার সব থেকে যেটা সত্যিই খুব অবাক লাগে, তিনি কিন্তু একটি বারের জন্যও কাউকে বলেন না যে চলে এসো আমার কাছে, আর অজস্র স্টোন বা মাদুলি কবচ এই ধরনের কথা তিনি বলেন না। এটা কিন্তু আমার খুব অবাক লাগে মহারাজ, আপনার সাথে অনুষ্ঠান করতে বসে। আমি একটা কথা বলি, আমি একটা স্টোন, পাথর বা কোনো কবচ বা কোনো যজ্ঞ আমি তাকে করতে বলে তাকে আরো বিপদে ফেলে দিচ্ছি, তার মানে আমার সঙ্গে যোগাযোগ করে সে বিপদে পড়ে যাচ্ছে। তার যখন প্রয়োজন হবে, সে যখন বুঝতে পারবে যে এটা মহারাজের সঙ্গে দেখা করা দরকার, তাহলে তো সে নিজেই করবে, তাহলে আমাকে কেন বলে দিতে হবে তাকে? সেটাই, আমার দরকার নাই ওগুলো। আমি মিথ্য কথা বলে তাকে আরো কষ্টের ভিতরে, যেমন না ছেলে ভালো রেজাল্ট, ভালো পড়াশোনা, ভালো বাইরে রয়েছে, ওর মনের ভিতরে এখন যদি আমি একটা ধরিয়ে দিই যে আমার সঙ্গে দেখা করে ছেলে নিয়ে, নাহলে অসুবিধা, ও তো ভয় খেয়ে যাবে। ঠিক কথা। আমি কেন চাইবো এটা? একদম, আমি এটা চাইনি, এসব আমার দরকার নাই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি একটু জোরে বলুন, কথা বলতে হবে মা। আমি বজবজ থেকে বলছি, আমার ছেলের সঙ্গে। হ্যাঁ, ছেলের নাম? ছেলের নাম রাহুল রায়। রাহুল রায়, ওর বয়স কত? 23+। বেশ, ওর কর্ম সম্বন্ধে জানতে চাইছো মা? হ্যাঁ হ্যাঁ। ওর কর্ম সম্বন্ধে যে জানতে চাইছো, ও তো কর্ম মানে মন দিয়ে কিছু করছে না, তাহলে যে কোনো কাজ করছে ও তো মন দিয়ে করছে না, তাহলে মন দিয়ে যদি না করে কর্ম করবে কি করে? দেখেছো সব জিনিসে একজেজি, সব জিনিসে একজেজ করে, ওই একজেজের জন্য ওর প্রথম থেকে, জীবনের প্রথম থেকে এরকম লড়াই হচ্ছে। রেসপন্স একটু উত্তর দেবেন, মহারাজ তো কথা বলছে। হ্যাঁ, ওর চাকরি বাকরি আছে, কিন্তু একজেজি, আরো পড়তো, আরো পড়াশোনা ছিল, কিন্তু ও করলো না।
ও যে লাইনটা যাচ্ছিল সেই লাইনটাকে কেটে একটা লাইনে চলে গেল। ওইটি তো গোলমাল করেছে, ওর এক জেজের জন্যই তো গোলমাল। এখনো বদরাজি হয়ে রয়েছে, বাড়িতে একটা কথা বললে ভাঙচুর করে দেবে। খুব রাগ বেড়ে যাবে। তাহলে মহারাজ ওর কি প্রতিকারের দরকার আছে? এর প্রতিকারের দরকার আছে, তবে এ যদি আমার সঙ্গে যোগাযোগ করে করতে পারে, না হলে ভালো কোনো তান্ত্রিককে দেখে একটু প্রতিকার করে নিও। তো আছে আছে আছে, একটা জায়গায় আছে, এখনো রয়েছে, ওর এখনো দুটো চান্স আছে, একটা চান্সই কেটেছে। তোমরাও জানো ওটা, তোমরাও জানো ওটা, ওর একটা কেটেছে, এখনো দুটো আছে, হবে ওর, চিন্তা করতে হবে না, তবে একটুখানি প্রতিকার আছে। হ্যাঁ রে বাবা, আপনি লাইভের পর একটু মহারাজের সাথে কথা বলুন, ঠিক আছে? লাইভের পর, লাইভটা শেষ হলে না আপনি মহারাজকে একবার ফোন করুন। আমি চ্যানেল থেকে বেরিয়ে যাবার পর একবার ফোন করে নিও মা, আমি বলে দেবো। অবশ্যই একটু ফোন করবেন। হ্যাঁ ঠিক আছে, যদি মনে করো, আর নাহলে ওখানে কোনো লোককে দিয়ে প্রতিকার করলেও করতে পারো। কিন্তু যেটা হচ্ছে কথা মহারাজ, আমার যেটা মনে হয় যে ডাক্তার অসুখটা ধরে ফেলেন তিনি চিকিৎসাটা ভালোই তো করতে পারবেন না। না, ওরা যদি এটাকে ভালো করে বুঝিয়ে বলতে পারে, তাহলে সেও যদি কাজ করতে পারে করে ফেলতে পারবে, এমন কিছু বড় ব্যাপার নয়, এটা হয়ে যায়, হয়ে যায়। বেশ, নমস্কার দিদি। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি, নন্দিতা সিংহ রায়। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে। নন্দিতা সিংহ রায়, বয়স কত? 29 বছর। বেশ, 29 বছর বয়স মহারাজ। বলছি নন্দিতা, ভালো করে শুনো মা, ভালোভাবে শুনো, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, মহারাজ যখন কথা বলবেন, আমি যে কথা বলবো আমাকে উত্তরগুলো দেবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সব থেকে বড় কথা দেখো, তোমার সব কাজেতেই সামনে বাধা চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো কাজ তোমার একবারে ফাইনাল হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক কথাই বলেছেন। আমি একটা জব করতাম, ওখানে মানে বাধা হয়ে গেল, করতেই ভালো লাগতো না, ইন্টারভিউ এর সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু কাজই করতে পারছি না। হচ্ছে না, হবে না। তোমার এইটা কয়েক বছর হবে হচ্ছে, বুঝতে পেরেছো? এই কয়েক বছর, 3 বছর হবে না কমপ্লিট, এই 3 বছরই তুমি ধরো, এই 3 বছর তোমার এইটা, এই জিনিসটা আরম্ভ হয়েছে, বুঝতে পেরেছো? ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে এই 3 বছর তুমি যে কোনো জায়গায় যা করতে যাবে সেটাই তোমার বাধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 মাস কাজ করছি, তারপরে আর ওখানে বন্ধ হয়ে যাবে, কিছু একটা প্রবলেম হয়ে যাবে, ওটা থাকবে না ওটা। কারণ হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে, তোমার একটা জায়গায় একটু ডাউন আছে মা। আচ্ছা আচ্ছা, তোমাকে বলে দিই, তোমার তো এখন আর্থিক অবস্থাও ভালো নয়, কি করবো বলো তো? আমি জানি তোমার আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে তুমি কি করবে বলো তো মা? তোমাকে একটা প্রবাল পড়তে হয়, রেড প্রবাল, রক্ত প্রবাল। আচ্ছা, রেড প্রবাল। কোন আঙুলে পড়তে হবে? তুমি ভালোভাবে যদি পড়তে চাও তাহলে মাঝের আঙুলে পড়ো, এই আঙুলে। আচ্ছা আচ্ছা, এই আঙুলে পড়তে হবে রেড প্রবাল, বুঝতে পারছো? হ্যাঁ, রক্ত প্রবাল পড়বে। আর কত রতি পড়বে, কি রকম পড়বে, আমি সবটাই বলে দেবো। যদি তুমি আমার টিভি চ্যানেলের ওই ফোন নাম্বারটা রাখতে পারো, আমি বলে দেবো। তুমি লাইভের পর একবার মহারাজকে ফোন করো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, একদম। আর তোমার ওই অসুবিধে যেটা হচ্ছে, শারীরিক যেটা প্রবলেম হচ্ছে, তোমার একটা শারীরিক প্রবলেমও হচ্ছে, কিন্তু যেহেতু মঙ্গল ডাউন আছে, মঙ্গল ডাউন থাকলে তোমার শারীরিক একটা প্রবলেম হচ্ছে, এটার জন্য মা ওই প্রবলটাতেই কাজ হয়ে যাবে। একবার ফোন করে নিও, অবশ্যই, ঠিক আছে? ওটা রাখি। নমস্কার। নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। নাম? তপন রায়। তপন রায়, বয়স কত? বয়স 58 বছর। 58। আচ্ছা, বেশ। বলি এবার, তপন বাবু ভালো করে শুনুন, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, উত্তর দেবেন। হ্যাঁ, আর একটা কথা বলি, শুনুন, আপনি এখন এমনই হয়ে যাচ্ছেন, নিজেকে নিজে নার্ভাস হয়ে যাচ্ছেন কেন? অত এক জিজি লোক, অত
এত লড়াই করলেন, কে বলছে সাকসেস হচ্ছে না? নিজে দুর্বল হয়ে গেছে। আপনার সাকসেস এসেছে, আপনি জানেন না। আপনার সাকসেস এসেছে, আপনি জানেন না। এত কিছু করলেন কি করে তাহলে? এইগুলো যে করলেন আপনার জীবনে তো লড়াই করেই করেছেন। এত কিছু যে করলেন, এত নার্ভাস হবেন না। শনিবার দিনটা পালন করুন, বুঝতে পেরেছেন? শনিবার যে কোনো কালো জিনিসকে খাওয়ান, কালো কাক, কালো কুকুর, কালো বিড়াল, কালো গরু, কালো ছাগল, তাকে খাওয়ান শনিবার। আর বড় ঠাকুরের মানত করুন, 16 আনা করে দিন। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন বুঝতে পারছি না। ফাঁড়া তোমার, দেখো তুমি ওই ফাঁড়ার কথা ভেবেই নার্ভাস বেশি হয়েছে। যাকে দেখিয়েছো সে তোমার ফাঁড়ার কথা বলে দিয়েছে আর তুমি দুর্বল হয়ে পড়েছো। তোমাকে একটা কথা বলি, তোমার কোনো ফাঁড়া নাই। আমি লিখে দিতে পারি তোমার কোনো ফাঁড়া নাই। তোমার ফাঁড়া জীবনে ওই 40 বছরের মধ্যে হয়ে গেছে, তোমার মনে আছে? তাহলে সেইগুলো হয়ে গেছে। আমি সবটা জানি তোমার সম্বন্ধে। ওই বাড়িতে মানসিক টেনশন করে বসে থেকো না, এবার টাইম হয়েছে। আর ওইসব করতে যেও না, কোনো ভাড়া নাই তোমার, ঠিক আছে? ভালো করে থাকো, আমি যে টোটকাটা বললাম ওইটা করো, কাজ ভালো হবে। বারাসতে থাকো, আমাদের বলছে ওই কেস কাভারি আছে, কিচ্ছু হবে না। কে বলছে কেস কাভারি হবে? জায়গা নিয়ে কিচ্ছু হবে না। আমি জানি ওই জায়গা নিয়ে তোমাকে কেস কাভারি কথা বলেছে, তুমি ভয় খেয়ে গেছো, বিভ্রান্ত করা হয়েছে, এখন উল্টো ঝামেলা হয়ে যাচ্ছে। তুমি এবার ঘরে ওটাকে নিয়ে পড়ছো। ওসব করতে যেও না, কিচ্ছু হবে না। কিচ্ছু হলে আমার ফোন নাম্বার রাখো, আমাকে ফোন করে। আমি দীর্ঘ বিশ্বাস রাখি তোমার কিচ্ছু নাই। হ্যাঁ আসবে অবশ্যই। কোনো কেস কাভারি নাই, কোনো কিচ্ছু নাই, কিচ্ছু ভয় খাবার কারণ নাই। ওই আতঙ্ক, ঘরের ভিতরে একটা সাপ ঢুকেছে, তুমি আর শুতে পারবে না, তুমি আতঙ্কতে ঘুমাতে পারবে না। কোনো কেস কাভারি হবে না, কিচ্ছু হবে না। ওটা এমন কিচ্ছু ব্যাপার নয়, সব কাগজ তোমার ওকে আছে। তাও আমি বলবো আপনি লাইভের পর মহারাজকে একবার ফোন করে নেবেন। ঠিক এই কারণেই আচার্য সনাতন শাস্ত্রী, যার অনুষ্ঠান সঠিক দিশার সন্ধান, বুঝতে পারছেন তো বন্ধুরা কেন এই অনুষ্ঠানের নাম সঠিক দিশার সন্ধানে? কারণ এক্ষুনি প্রমাণিত যে একজন, তাকে বলা হয়েছে, উনি এতটাই বিভ্রান্ত হয়েছেন, করা হয়েছে ওনাকে, যে আজকে উনি আরো বিভ্রান্ত হয়ে মহারাজকে ফোন করেছেন এবং তাকে কিন্তু সুন্দর একটা রাস্তা দেখালেন মহারাজ। যাই হোক, 1 মাসের জন্য চলে যাচ্ছেন কামাখ্যায়, সেখানে আবার হবে তার কঠিন সাধনা। তবে আমি বলবো লাইভের পর যারা যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনটা হাতে রয়েছে, প্লিজ কন্ট্যাক্ট করুন, কথা বলুন। ভালো থাকুন, আজকের মতন বিদায় দিন, কারণ আমাদের একদম আর সময় নেই মহারাজ। সবাই ভালো থাকবেন। জয় মা তারা।